আজকে যেটা তোমাদের পড়াবো সেটা হচ্ছে সারফেস টেনশন বা পৃষ্ঠতাপ। তো জিনিসটা কি, এটা একবারই তরল সংক্রান্ত ব্যাপার। এটা হচ্ছে তরলের একটি বিশেষ ধর্ম। তাহলে পৃষ্ঠটান কি? পৃষ্ঠটান হলো তরলের একটি বিশেষ ধর্ম। তাহলে পৃষ্ঠটান হলো তরলের একটি বিশেষ ধর্ম। কি বিশেষ ধর্ম? তরলের পৃষ্ঠ সর্বদা সংকুচিত হতে চায়, যাতে তার ক্ষেত্রফল যতটা সম্ভব কম হয়। তরল পৃষ্ঠের ক্ষেত্রফল সংকোচনের এই প্রবণতাকেই তরলের পৃষ্ঠটান বলা হয়। তাহলে কি বললাম? তরলের পৃষ্ঠ সর্বদা সংকুচিত হতে চায়, যাতে তার ক্ষেত্রফল যতটা সম্ভব কম হয়। তরল পৃষ্ঠের ক্ষেত্রফল সংকোচনের এই প্রবণতাকে আমরা কি বলি? তরলের পৃষ্ঠটান। তাহলে তরলের পৃষ্ঠের সংকোচনের এই প্রবণতাকেই বলা হয় তরলের পৃষ্ঠটান। তো নতুন একটা শব্দ, পুরোটাই মাথার উপর দিয়ে গেল। ব্যাপারটা কি, যখন দেখবে মেঝেতে এক ফোঁটা জল ফেলা হবে, তো জলটা দেখবে যতটা পারে নিজেকে সংকুচিত করতে চায়। সংকুচিত মানে দেখবে জলের বিন্দুটা গোলাকার আকার ধারণ করে। তো কথা হচ্ছে, স্যার গোলাকার আকার ধারণ করলে কিভাবে তার তরলের পৃষ্ঠ সংকুচিত হচ্ছে? পৃষ্ঠ বলতে কি? যদি আমি একটা ফুটবল দেখি, ফুটবলের যে বহির সারফেস, সেটাই আমরা তার কি বলি? পৃষ্ঠ। এখন যদি আমি সম আয়তনের দুটো জিনিস নিই, একটা হচ্ছে ধরো আমি একটা ঘনক নিলাম, লুডুর ছক্কা, যার আয়তন একবারে সমান আয়তনের। কি আয়তনের? সমান আয়তনের। ধরো লুডুর ছক্কার আয়তন যদি আমার 1 ঘন সেমি হয়, সেই 1 ঘন সেমি আয়তনের আমি একটা কিনিলাম একটা বল, যারও আয়তন কি 1 ঘন সেমি। এবার মনে রাখবে, লুডুর ছক্কাটার যে ক্ষেত্রফল সারফেসের কি 6টা যে সারফেস, এই 6টা সারফেসের ক্ষেত্রফলের যোগফল। দেখো সাইডের কটা সারফেস আছে? 4টা তল, 1 2 3 4, আর উপরে একটা আর নিচে একটাই। 4টা তলের ক্ষেত্রফল যা হবে, তাহলে সেটা 4টা তলের ক্ষেত্রফল, ঘনকের একটা তলের ক্ষেত্রফল যদি a স্কোয়ার হয়, 4টা তলের কত হবে? 6 স্কোয়ার। আর এর ক্ষেত্রে আয়তন কত হবে? যদি রেডিয়াস r হয়, তাহলে 4 3 পাই r কিউব। দেখা গেছে যে 4 3 পাই r কিউব যদি সম আয়তনেরও হয়, ঠিক আছে, সরি, এটা এর ক্ষেত্রে এর কত হবে? ক্ষেত্রফল 4 পাই r স্কোয়ার। ঠিক আছে, দেখা গেছে যে এই যে ক্ষেত্রফলটা, সেই ক্ষেত্রফলটা 4 পাই r স্কোয়ার, সেটা কি হয়? কম হয়। কার তুলনায়? 6 স্কোয়ারের তুলনায়। যদিও দুজনারই আয়তন কি সমান। অর্থাৎ একটি গোলকের সম আয়তনের গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল সম আয়তনের একটি ঘনকের পৃষ্ঠের ক্ষেত্রফলের থেকে কম। তাহলে এখানে আমি কি বুঝাতে চাইলাম? যে একটি সম আয়তনের গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল ঘনকের থেকে কম।
সেই কারণে জলের ফোঁটা হোক, এটা যদি জলের ফোঁটা ধরি, জলের ফোঁটা, বা কোনো একটা পারদ, কোনো একটা জায়গায় পারদের আমি একটা ফোঁটা দেখলাম, সেও দেখব, পারদের ফোঁটাটাকেও দেখবো সে গোলাকার আকার ধারণ করেছে। কেন গোলাকার আকার ধারণ করেছে? তার পৃষ্ঠের ক্ষেত্রফল যতটা পেরেছে সে কমানোর চেষ্টা করেছে। করে এবার কথাটা হচ্ছে, এই পৃষ্ঠের ক্ষেত্রফল যে কমাচ্ছে, যে কারণে কমাচ্ছে বা যে বলটা কাজ করছে তাকে আমরা পৃষ্ঠটান বলছি। কিন্তু এই পৃষ্ঠটান বলটা কিভাবে কাজ করে এবং কিভাবে উৎপন্ন হচ্ছে? এই পৃষ্ঠটান বল উৎপন্ন হওয়ার কারণ হচ্ছে অনুগুলনের মধ্যে সংশক্তি বল। কি? তরলের অনুগুলনের মধ্যে সংশক্তি বলই হচ্ছে পৃষ্ঠটান এর কারণ। কি বললাম? তরলের অণুগুলির মধ্যে সংশক্তি বল হলো পৃষ্ঠটানের কারণ। সংশক্তি বল কি? একটা তরলের অণু আর একটা তরলের অণুকে একে অপরকে কি করে? আকর্ষণ করে। এবং এই আকর্ষণ করার জন্য ওরা একে অপরের কি কাছে আসতে চায়, এবং কাছে আসার ফলে তারা যতটা সম্ভব নিজেদের ক্ষেত্রফল কমানোর চেষ্টা করে, এবং তারা কি গোলাকার আকার ধারণ করার চেষ্টা করে। এছাড়া তরলের পৃষ্ঠের উপর যে তরলের পৃষ্ঠটান কিভাবে কাজ করে একটা সোজা পরীক্ষার দ্বারা আমি বোঝানোর চেষ্টা করব তোমাদের কাছে এখন। এছাড়াও কতগুলি পৃষ্ঠটানের উদাহরণ দিই, তারপরে প্রমাণে যাই। সেটা কি? দেখবে, যদি আমি এক বালতি কোনো জল, তার উপর যদি আমি খুব আস্তে আস্তে করে যদি একটা তেলবিহীন সুচকে উপরে আমি রাখার চেষ্টা করি, তাহলে দেখবে যে সুচটা কি জলের উপর ভাসছে। সুচটা কি জলের একবারে ঠিক উপরিতলের উপর ভাসবে। অর্থাৎ জলের উপরিতলকে যদি আমরা এইভাবে দেখি, একটা বালতির উপরিতল লম্বভাবে, তাহলে তার উপর কি দেখা যাবে? এই লম্বভাবে তার উপর দেখা যাবে সুচটা কি ভাসছে। এছাড়াও দেখবে জলের উপর দিয়ে যখন পিঁপড়া হেঁটে যায় বা কোনো মাছি বা মশা হেঁটে যায়, তারা কিন্তু জলের ভিতরে ডুবে যায় না। তাহলে জলের তলটা এমনভাবে তাদের পায়ের সঙ্গে যুক্ত হয়ে থাকে, যেখানে ওই পিঁপড়ের পাটা থাকবে তার আশেপাশে জলটা একটু নিচু হয়ে যায়। অর্থাৎ একটা রাবারের যদি বা একটা পর্দার সঙ্গে তুলনা করি, একটা পর্দার মধ্যে ভারী তুমি যদি একটা টান পর্দা চারিদিক থেকে টান করে বেঁধে দাও, যদি একটা তুমি টান পর্দা বেঁধে দিলে চারিদিক দিয়ে দড়ি দিয়ে বেঁধে দেওয়ার পরে ওর মাঝে যে কোনো একটা জায়গায় তুমি একটা লোহার কোনো একটা কয়েন রাখলে, বা একটা 1 টাকার কয়েন বা কিছু একটা লোহার নাট বল্টু রাখলে, দেখবি ওই অংশটুকুটা কী হয়ে যাবে? নিচের দিকে নেমে যাবে। কী হবে? নিচের দিকে নেমে যাবে। মনে হবে একটা পর্দার মতো কাজ করছে, আস্তে আস্তে জিনিসটা কি নিচের দিকে নেমে যাচ্ছে। সেরকম যখন একটা পিঁপড়ে হেঁটে যায়, ওই জায়গাটা জলের তলও আস্তে করে দেবে গিয়ে নেমে যায়, কিন্তু পিঁপড়েটা ডুবে যায় না, একটা স্বরের আস্তরণের মতো কাজ করে। তাহলে এটার কারণ কি? কারণই হলো কি? পৃষ্ঠটান। এটার কারণই হলো কি? পৃষ্ঠটান। তাহলে যদি আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই, দেখবে তুমি ছোটোবেলায় বা তোমরা ছোটোবেলায় অনেকেই এই জিনিসটা করেছো কি, একটা সরু তার নিয়েছো, লোহার তার, তাকে এরকমভাবে একটা গোলাকার শেপ দিয়েছো, তাকে সাবান জলে যখন তোমরা ডুবিয়েছো, যদি একটা কোনো পাত্রে সাবান জল নিয়ে নিয়েছো, সাবান জল, এই জলের মধ্যে তারটাকে যখন তোমরা ডুবিয়েছো, ডুবানোর পরে তোলার পরে যখন তোমরা ফু দিয়েছো, দিয়ে কি বাবলস তৈরি করেছো। এবার দেখবে এরকমই তারকে যখন তোমরা সাবান জলে ডুবানোর পরে কি দেখবে? তারের মধ্যে একটা পাতলা তরলের আস্তরণ পড়ে যায়, অর্থাৎ জলের আস্তরণ। এবং সেই জলের আস্তরণটা কি থাকে? টান পর্দার মতো আচরণ করে। দেখবা কি হয়? জলের একটা আস্তরণ পড়ে যায়, এবং সেটাকে একটা টান পর্দার মতো কাজ করে, টান পর্দার মতো দেখায়। এবার এর মধ্যে যদি তুমি একটা সুতো ধরো, একটা সুতো মানে হচ্ছে যে সুতোতে তোমরা সেলাই করো জামা কাপড়, এরকমই একটা পাতলা সুতো, যেটাকে তোমরা দুই মুখটাকে ভালো করে বেঁধে নিলে, তাহলে সুতোটা কি হবে? এরকম এলোমেলো গোল।
এরকম একটা সুতোকে যদি তোমরা এরকম একটা সুতো নিলে, ছোট্ট একটা সুতো দিয়ে ছোট্ট সুতোকে এর মধ্যে কি করলে, ফেলে দিলে, এর ভিতরে কি সুতোটাকে ফেলে দিলে, তাহলে সুতোটাকে ফেললে কি হবে, যদি আমি ছবিটাকে ভালো করে নিচের দিকে আঁকি, তাহলে এই তারের মধ্যে যখনই তোমরা সুতোটাকে ফেলবে, সুতোটা কী হয়ে থাকবে, তারের মধ্যে যাবে এলোমেলো হয়ে থাকবে। কী হয়ে থাকবে, এলোমেলো। তাহলে এলোমেলো থাকার কারণটা কি, কারণ হলো তারের বাইরের অংশেও কি আছে, জলের স্তর, তারের ভিতরেও সরি এই সুতোর বাইরের অংশ, এটা যদি বলি সুতোর বাইরের অংশ, এটা কি সুতোর ভিতরের অংশ, তাহলে এটা বাইরের অংশ, বাইরের অংশ। তাহলে বাইরের অংশটা কার তুলনায় আমি এটাকে বাইরের অংশ বলছি, এই যে সুতোটা আমি দিয়েছি তার বাইরে এই জিনিসটা অবস্থান করছে, এবং এটাকে সুতোর ভিতরের অংশ, কি ভিতরের অংশ। তাহলে সুতোর বাইরের অংশও তরল আছে, সুতোর ভিতরের অংশও তরল আছে, অর্থাৎ তরলের স্তর আছে। তাহলে দুই দিকে তরলের স্তর থাকার জন্য এই তরলগুলোকে লম্বভাবে একটি বল প্রযুক্ত করে সুতোর উপর, এবং ভিতরের অংশটা সুতোর উপর কি একইভাবে তরলটা লম্বভাবে বল প্রযুক্ত করছে। তাই সুতোটা যে অবস্থায় থাকে এলোমেলো অবস্থায়, সেই অবস্থায় থেকে যায়, অর্থাৎ সুতোর অবস্থার কোনো পরিবর্তন ঘটে না। এবার যদি আমি পরের ছবিতেই যদি যাই, কি কাজ করব না, একটা এই যে সুতোটা আছে এলোমেলো সুতো, যার বাইরে এবং ভিতরে দুই অংশে কি আছে, তরল আছে, একটা পাতলা কোনো ঝাঁটার কাঠি বা সূচ নেব, দিয়ে এই সুতোর ভিতরের যে তরল অংশটুকু আছে সেটাকে কি করব, ওই পাতলা ঝাঁটার বা সূচ দিয়ে সেটাকে ফাটিয়ে দেবো, অর্থাৎ ভিতরের তরলটাকে আমরা যে কোনোভাবে হোক সেটাকে আমরা বের করার চেষ্টা করব। যদি বের করে দিই তাহলে কি দেখব, তাহলে দেখব যে এই এলোমেলো সুতোটা ঠিক গোলাকার আকার ধারণ করেছে, কেন, এখন সুতোর খালি বাইরের অংশে কি আছে, তরলের স্তর আছে, এবং এই তরলের স্তর সুতোটিকে সর্বাধিকভাবে সমানভাবে একটা স্পর্শজনিত বা একটা তলের সঙ্গে লম্বভাবে বল প্রযুক্ত হচ্ছে, যার দরুন এই সুতোটা কী হয়ে গেল, টানটান অবস্থায় থাকলো। অর্থাৎ এই টানটান হওয়ার কারণটাই হলো তরলের পৃষ্ঠ টান। তাহলে তরলের পৃষ্ঠ টান তরলের উপর কিভাবে কাজ করে তার যদি আমি ডেফিনিশন দিই, তাহলে তার ডেফিনেশন দিলে কি, তলে যদি মুক্ত তলে যদি আমি একটা মুক্ত তল ধরে নিলাম তলের উপরে, এটা মুক্ত তল কেমন হবে, ধরো এক বালতি জল আছে, তাহলে বালতিতে যখন জল থাকবে তো বালতির উপরি তলটা তোমার কেমন লাগবে, গোলাকার, সে তুমি লম্বভাবে দেখছো, চোখ দিয়ে কি একবারে লম্বভাবে দেখছো জলের তলটাকে, তাহলে এরকম একটা গোলাকার চাকতির মতো দেখাবে, যেটা কি আমার একটা জলের তল, জলের কি উপরিতল। এবং পৃষ্ঠটানটা জলের উপরিতলের উপরই কি কাজ করে, এই পৃষ্ঠটানটা জলের কি উপরিতলের উপরই কাজ করে, বা তলের উপরিতলের উপর কাজ করে। এবার এই বরাবর যদি আমি একটা রেখা কল্পনা করি, এই জলের উপরিতলের উপরে একটা যদি রেখা কল্পনা করি, তাহলে দেখা যায় যে এই রেখার দুপাশে সমানভাবে কি হয়, বল প্রযুক্ত হয়, কি প্রযুক্ত হয়, বল, যার জন্য এই তলের উপরিতলটা সর্বদাই কি টান অবস্থায় থাকে। তাই কোনো তলের মুক্ত পৃষ্ঠের উপরে একটি যদি রেখা কল্পনা করা হয়, তাহলে ওই রেখার সঙ্গে লম্বভাবে পৃষ্ঠের সঙ্গে স্পর্শকভাবে রেখাটির প্রতি একক ক্ষেত্রফলের দৈর্ঘ্যের উপর কোনো একদিকে যে বল ক্রিয়া করে তাকে এই তলের আমরা কি বলি, পৃষ্ঠটান। তাহলে তলের পৃষ্ঠটান আমরা কাকে বলতে কি বুঝি, বা তলের পৃষ্ঠটান কাকে বলে, যদি তলের মুক্ত তলের উপরে আমি একটা রেখা কল্পনা করি, তাহলে রেখার উপর কি লম্ব হবে, রেখার সঙ্গে লম্ব হবে, এবং তলের পৃষ্ঠের সঙ্গে স্পর্শকীয়ভাবে তলের এই উপর কল্পিত রেখার একক ক্ষেত্রফলের উপর যে বল প্রযুক্ত হয় তাকে আমরা তলের পৃষ্ঠটান বলি। তাহলে পৃষ্ঠটানের সংজ্ঞাটা যদি আমি রেখি, তাহলে কি, কোনো তলের মুক্ত পৃষ্ঠের উপর একটি রেখা কল্পনা করলে ওই রেখার সঙ্গে লম্বভাবে
এবং পৃষ্ঠ তলের সঙ্গে স্পর্শকীয়ভাবে প্রতি একক দৈর্ঘ্যের উপর যে বল প্রযুক্ত হয় তাকে তলের পৃষ্ঠটান বলা হয়। তাহলে তলের পৃষ্ঠটান, ঠিক আছে, তাহলে তলের পৃষ্ঠটান সমান সমান কি পাচ্ছি? পৃষ্ঠটান সমান সমান কি? বল বাই দৈর্ঘ্য, অর্থাৎ এফ বাই এল। তো পৃষ্ঠটান টি দ্বারা প্রকাশ করা হয়, কি দ্বারা? টি দ্বারা। তাহলে টি সমান সমান কি পাচ্ছি? এফ বাই এল। তাহলে এর যদি একক এবং মাত্রা আমি দেখতে চাই, একক আর কি মাত্রা, তাহলে কি পাবো? তাহলে যদি একক দেখি, তাহলে তলের পৃষ্ঠটান কি দ্বারা প্রকাশ করা হয়? টি। টি সমান সমান কি? এফ বাই এল। তাহলে সিজিএস পদ্ধতিতে এফের একক কি? ডাইন। আর এল এর একক কি? সেমি। তাহলে টি এর একক কি হলো? ডাইন পার সেমি। আবার এসআই পদ্ধতিতে এফের একক কি? নিউটন। আর এল এর একক কি? মিটার। তাহলে একক কি হলো? নিউটন পার মিটার। এটা গেল আমার কি? সারফেস টেনশন বা পৃষ্ঠটানের একক। এবার যদি মাত্রা দেখি, তাহলে এটা মুছে দিচ্ছি। এবার তাহলে মাত্রা কি হবে? মাত্রা হবে টি এর মাত্রা সমান সমান কি? এফ এর মাত্রা বাই এল এর মাত্রা। তো এফ এর মাত্রা কি? এম এল টি টু দি পাওয়ার -2 বাই এল। এল কেটে গেলে কি? এম টি ইনভার্স 2। এটাই হচ্ছে কি আমার পৃষ্ঠটানের মাত্রা। এবার হচ্ছে পৃষ্ঠটানের আরেকটা সংজ্ঞা দেওয়া হয়, সেটা কি? তলে পৃষ্ঠটান সমান সমান কি বলা হয়? তলের থাকুক, পৃষ্ঠ শক্তির সম্বন্ধে এখন তোমাদের 9-এ না বলাই ভালো। তাও পৃষ্ঠ শক্তির সম্বন্ধে একটু বলে দিই। পৃষ্ঠ শক্তি কি, সেটা কি আগে এটা সম্বন্ধে বুঝো। কি বললাম? তলের উপরিতল সর্বদা কি সংকুচিত হওয়ার চেষ্টা করে, অর্থাৎ কি যতটা পারে তাদের পৃষ্ঠের ক্ষেত্রফল কমিয়ে দেয়। পৃষ্ঠের ক্ষেত্রফল কি কমিয়ে দেয়? পৃষ্ঠের ক্ষেত্রফল কমিয়ে দেয়। এবার যদি তলের পৃষ্ঠের ক্ষেত্রফলকে যদি আমি বৃদ্ধি করতে চাই, কি করতে চাই? বৃদ্ধি করতে চাই কি? তলের পৃষ্ঠের ক্ষেত্রফলকে, তলের পৃষ্ঠের ক্ষেত্রফলকে যদি বৃদ্ধি করতে চাই, তাহলে বাইরে থেকে আমাকে কি করতে হবে? বল প্রযুক্ত করতে হবে। কি করতে হবে? বল প্রযুক্ত করতে হবে। যেটা কি বল? ওই বলটা যখন প্রযুক্ত করব তখন তো ওর পৃষ্ঠের ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। পৃষ্ঠের ক্ষেত্রফল বৃদ্ধি পাবে, কিন্তু এই প্রযুক্ত বলটা কি হবে? স্থিতিশক্তি রূপে সঞ্চিত হবে। কি হবে? স্থিতিশক্তি রূপে সঞ্চিত হবে, যেটাই হচ্ছে ওই তলের কি? পৃষ্ঠ শক্তি। অর্থাৎ এইভাবে ব্যাপারটা বোঝানো যেতে পারে। তুমি ধরো বসে আছো, তোমাকে কেউ বললো তুমি ব্যাপারটা স্থিতিশক্তি কি? স্থিতিশক্তিটা হচ্ছে
যখন কোনো বস্তু তার অবস্থানের জন্যে যে শক্তিটা ওই জায়গাটা ধরে রাখে, ব্যাপারটা তোমরা 9-এ পড়ো তো, তাই জন্য তোমাদের এই স্থিতিশক্তিটা এখন তোমরা যেটা পড়েছো, যে স্থিতিশক্তি বলতে তোমরা খালি এম দিয়ে এইচে বোঝাও, কিন্তু সেটা না। কৃতকার্যটাও স্থিতিশক্তি। অর্থাৎ কোনো বস্তুর উপর যদি বল প্রযুক্ত করি, যদি বস্তুটার কোনো পরিবর্তন হয়, অর্থাৎ আকার আকৃতির বা অবস্থানের, তাহলে বস্তুটার উপর যে শক্তি সঞ্চিত হয় সেটাই হচ্ছে স্থিতিশক্তি। অর্থাৎ বাইরে থেকে বল প্রযুক্ত করে কোনো বস্তু যদি আমি আকার আকৃতি আয়তন বা অবস্থানের পরিবর্তন করার চেষ্টা করি, তাহলে ওই বস্তুর ভিতরে একটি শক্তির সঞ্চিত হয়, সেই শক্তিটাকে আমরা কি বলছি? স্থিতিশক্তি। তাহলে যখনই তরলের আমি কি ক্ষেত্রফলকে বৃদ্ধি করার চেষ্টা করব, অর্থাৎ বাইরের ক্ষেত্রফল বা তলের ক্ষেত্রফল, তখন তলের উপর যদি বাইরে থেকে বল প্রযুক্ত করি, তাহলে ওই বল দ্বারা একটি শক্তি অর্থাৎ স্থিতিশক্তি সেটি ওই তরলের ভিতরে কি হয়? সঞ্চিত হয়। সেই শক্তিটাকে আমরা তরলের কি বলি? পৃষ্ঠ শক্তি। আর এবং দেখা গেছে যে তরলের পৃষ্ঠ শক্তি পৃষ্ঠটানের মানের সঙ্গে সমান। মনে রাখবে তখনই সমান যখন দুটোর উষ্ণতা কি হবে? একই। সাধারণত পৃষ্ঠ শক্তির মান পৃষ্ঠটান অপেক্ষা কি হয়? বেশি। পৃষ্ঠটানের অপেক্ষায় বেশি। সাধারণত কি পৃষ্ঠ শক্তির মান পৃষ্ঠটান থেকে কি হয়? বেশি। একমাত্র 0 ডিগ্রি পরম শূন্য উষ্ণতায় পৃষ্ঠটান আর পৃষ্ঠ শক্তির মান কি হয়? সমান। অর্থাৎ পরম শূন্য উষ্ণতায় পৃষ্ঠ শক্তি সমান কি হয়? তরলের পৃষ্ঠটান। কিন্তু এমনি সময় আমি এটাকে সমান হিসাবে ধরে নিতে পারি যখন দুটোরই উষ্ণতা কি হবে? সমান। অর্থাৎ যদি এই ক্ষেত্রে তাপমাত্রা যদি একই ধরা হয়, দুই ক্ষেত্রেই তাপমাত্রা একই ধরে নিয়েছি, সেই ক্ষেত্রে তরলের পৃষ্ঠ শক্তি পৃষ্ঠটানের সঙ্গে কি হয়? সমান। এটা একটু কনসেপ্টটা খুবই হাই, তোমাদের ক্লাস 9-এর জন্য এত হাই কনসেপ্টের প্রয়োজন নাই। যতটুকু পড়লাম পৃষ্ঠটান কাকে বলে, পৃষ্ঠটান জিনিসটা কি, তার সংজ্ঞা, তার মাত্রা, তার একক, অতটুকু পড়লেই হবে। এছাড়া তরলে পৃষ্ঠটান কি কি বিষয়ের উপর নির্ভর করে, এটা লাস্ট জিনিসটা দেখে নাও। তরলের পৃষ্ঠটান কি কি বিষয়ের উপর নির্ভর করে? তাহলে তরলের পৃষ্ঠটান প্রথমে যে বিষয়ের উপর নির্ভর করে সেটা হচ্ছে তরলের উষ্ণতা। তরলের কি? উষ্ণতা। মনে রাখবে উষ্ণতা যদি বাড়ায় তাহলে পৃষ্ঠটান কমে, উষ্ণতা বাড়ালে পৃষ্ঠটান কমে। কারণ হচ্ছে যত উষ্ণতা বাড়াবো তরলের অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বলের মান কমে যায়, তার জন্য কি ওই স্থানের পৃষ্ঠটানও কি হয়ে যায়? কমে যায়। তাহলে উষ্ণতা বাড়ালে পৃষ্ঠটান কেন কমে? অর্থাৎ উষ্ণতা বা তাপমাত্রা বাড়ালে তরলের পৃষ্ঠটান কি হয়ে যায়? কমে যায়। অর্থাৎ উষ্ণতা বৃদ্ধিতে পৃষ্ঠটান কমে যায়। এটার কারণ কি বললাম? যত উষ্ণতা বাড়াবো তরলের অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল কমে যায়, তার জন্য তার পৃষ্ঠটানটা কি হয়ে যায়? কমে যায়। এবার যদি তরলের মধ্যে কোনো জৈব পদার্থ মেশায়, কি পদার্থ? জৈব পদার্থ বলতে কি বোঝায়? উদ্ভিদ বা প্রাণীর দ্বারা সৃষ্ট পদার্থ, উদ্ভিদ বা প্রাণীর দেহ থেকে যেসব পদার্থ সৃষ্ট হয়, অর্থাৎ তেল জৈব পদার্থ, সেটা হতে পারে তোমার
কেরোসিন তেল হোক, সেটা পেট্রোল ডিজেল হোক, বা তোমার নারকেল তেল হোক বা সরষের তেল হোক, সবই তেল কি জৈব পদার্থ। বা সাবান, এরকম জৈব পদার্থ যদি আমি তরলের মধ্যে মিশাই, তাহলে তরলের পৃষ্ঠটান কি হয়ে যায়, কমে যায়। পৃষ্ঠটান কি, পৃষ্ঠটান কমে যায় জৈব পদার্থ মিশালে। আবার যদি অজৈব পদার্থ মিশাই, অজৈব বলতে কি বোঝায়, অজৈব বলতে যেমন লবণ, ঠিক আছে, লবণ হতে পারে, যেগুলো প্রাকৃতিক উৎস, ঠিক আছে, কোনো উদ্ভিদ বা প্রাণী দেহ থেকে সৃষ্ট না, তাদেরকে আমরা কি বলি, অজৈব পদার্থ। এটা জৈব পদার্থ, এটা কি অজৈব পদার্থ। যদি অজৈব পদার্থ মিশাই, তাহলে পৃষ্ঠটান কি হয়ে যায়, পৃষ্ঠটান বাড়ে। অজৈব পদার্থ মিশালে তল পৃষ্ঠের কি পৃষ্ঠটান বাড়ে। তাহলে জৈব পদার্থ মিশালে তলের পৃষ্ঠের পৃষ্ঠটান কমে, অজৈব পদার্থ মিশালে তলের পৃষ্ঠের পৃষ্ঠটান বাড়ে। এবার যদি দূষণ থাকে তলের মধ্যে যে কোনো ধরনের দূষণ যদি থাকে, তাহলে দূষণ থাকলে কি হবে, তার পৃষ্ঠটান কি হবে, কমে যাবে। পৃষ্ঠটান কমে যাবে, পৃষ্ঠটান কি হয়ে যাবে, কমে যাবে। যে কোনো ধরনের দূষণ থাকলে, দূষণ মানে তরল জল যে কোনোভাবে দূষিত হতে পারে, ওটাকে আমি দূষণ বলার চেষ্টা করছি, তাহলে পৃষ্ঠটান কী হয়ে যায়, কমে যায়। তাহলে এই কটা জিনিসগুলো মনে রাখবে, জৈব পদার্থের ক্ষেত্রে কী হয়, অজৈব পদার্থের ক্ষেত্রে কী হয়, দূষণ থাকলে কি হয়। তার উপর কয়েকটা উদাহরণ আছে, সেগুলোকে নিয়ে ডিটেলস এখন আমি আলোচনা করে দিচ্ছি, তাহলেই মোটামুটি পৃষ্ঠটানটা তোমাদের কমপ্লিট। যেমন কি জলের মধ্যে যদি 1 ফোঁটা কর্পূর ফেলি আমি, তাহলে কর্পূরটা কি ইতস্ততভাবে চারিদিকে চলাফেরা করে। তাহলে কি বললাম, জলের মধ্যে 1 টুকরো কর্পূর ফেললে সেটা কি ইতস্ততভাবে চলাফেরা করে। ব্যাপারটা কি, একটা জলের পাত্র নিলাম, তার মধ্যে সাবান ফেললেও হবে বা কর্পূর ফেললেও হবে। তো আমি যদি 1 টুকরো কর্পূর ফেলি বা সাবান দিই, কর্পূর বা সাবান দিলে কি হবে, জানি কর্পূরটাও জৈব, সাবানটাও কি জৈব পদার্থ। তো জৈব পদার্থ হওয়ার জন্যে এর এক অংশে কি হবে, প্রথমে যখন আমি কর্পূরটা অ্যাড করলাম, যে অংশে কর্পূর আর জলের মধ্যে কি হবে, যখনই চিনি লবণ জলের মধ্যে দিই, জলের মধ্যে কী হয়, দ্রবীভূত হয়, তাহলে কর্পূরের এক অংশে জলের মধ্যে কী হবে, দ্রবীভূত হতে থাকবে। কোনো এক অংশে দ্রবীভূত হলে ওই অংশের পৃষ্ঠটান কী হয়ে যাবে, কমে যাবে। পৃষ্ঠটান কমে যায়। তাহলে পৃষ্ঠটান কমে গেলে এই অংশে ধরো এখনও এই দিকটা এখনও গলতে শুরু হয়নি, তাহলে এই অংশের পৃষ্ঠটান কি আগের মতোই আছে। পৃষ্ঠটান আগের মধ্যে থাকলে তাহলে এই অংশের পৃষ্ঠটান কম, আর এই অংশের পৃষ্ঠটান যদি আগের মতোই থাকে, তাহলে কর্পূরটা কোন দিকে চলে যাবে, এই দিকে মুভ করবে। মুভ করার পর আবার কিছুক্ষণ পরে সে যখন এখানে আসলো, দেখা যাচ্ছে এই অংশে গলতে শুরু করলে এই অংশের পৃষ্ঠটান আবার কমে গেল, তাহলে সে আবার কী হবে, এই দিকে মুভ করবে। এইভাবে উপরিতলে যে অংশের দিকে জলের সঙ্গে দ্রবীভূত হতে শুরু করে কর্পূরে, সেই অংশের পৃষ্ঠটান কমে যায়, সে তার বিপরীত দিকে কর্পূরটা কী হয়, ছুটতে শুরু করে। এইভাবে জলের উপরিতলের উপর কর্পূরটাকে ছোটাছুটি করে, বা সাবানের হালকা টুকরো যদি দিয়ে দেখো, ছোট্ট দেবে জলের উপরিতলে একটু ছোটাছুটি করে। তো এটাই হচ্ছে পৃষ্ঠটান। এই জিনিসটা পৃষ্ঠটানের জন্য ঘটে, ঠিক আছে। এছাড়াও দেখবে তুলিকে যখন তুমি ধরো, তুলি বলতে কি, রং করার যে ব্রাশ, সে ব্রাশটাকে যখন তুমি দেখবা জলের মধ্যে তুমি ডুবাচ্ছ, তখন দেখবে ব্রাশের মুখটা কি চারিদিকে ছড়িয়ে থাকে। যখনই তুমি জল থেকে এটাকে তুলে নিয়ে আনবে, তখন দেখবে সেটা সুন্দরভাবে
একে অপরের সঙ্গে যুক্ত হয়ে গেছে। যুক্ত হওয়ার কারণটা কি, যখন ওই তুলিটাকে, অর্থাৎ আমি এখানে তুলি বলছি, রং করার তুলিটাকে যখন আমি জলের ভিতরে ডুবাই, তো জলের ভিতরে তুলির যে আঁশগুলো থাকে বা তুলির যে সুতোগুলো থাকে, তার সব দিকে কি একই তরলের স্তর অবস্থান করছে। তাই পৃষ্ঠটান সব দিক থেকে সমান হওয়ার জন্যে ওর ভিতরে, ওই তুলির অংশগুলির ভিতরে কোনো বল কাজ করে না। তাই সেটি জলের তলের মধ্যে বা জলের ভিতরে আঁশগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে। যখনই তুলিটাকে আমি জলের ভিতর থেকে বার করব, তখন তুলিগুলির মধ্যে, আঁশগুলোর মধ্যে একটি পাতলা তরলের অর্থাৎ জলের স্তর থাকার জন্য এবং সেই তরলের স্তরের মধ্যে কি পৃষ্ঠটান কাজ করার জন্য তুলিগুলো কি একটি সুন্দরভাবে পরস্পরের সঙ্গে, অর্থাৎ আঁশগুলো জড়িত হয়ে একে অপরের সঙ্গে সুন্দরভাবে জড়িত হয়ে একটা সুচালো মুখ গঠন করে দেয়, দিয়ে ঠিক একে অপরের সঙ্গে জড়িত অবস্থায় থাকে। এটাই কারণ হলো, যখন আমি তুলিকে জলের ভিতরে প্রবেশ করিয়ে বাইরে বের করি, তখন তুলির আঁশগুলো একে অপরের সঙ্গে জড়িয়ে ধরে। তার কারণ হলো ওর ভিতরে থাকা তরলগুলোর মধ্যে পৃষ্ঠটান কাজ করে, তার জন্য আঁশগুলি একে অপরকে কী করে, জড়িয়ে ধরে। এছাড়াও আরও কয়েকটা উদাহরণ আছে, যেমন সমুদ্রে যদি ঢেউ উঠে, তাহলে ঢেউগুলোকে কমানোর জন্যে সমুদ্রের উপর কী করা হয়, তেল ছড়িয়ে দেওয়া হয়। তেল ছড়িয়ে দেওয়ার কারণ কী হলো, তেল যদি ছড়িয়ে দেওয়া হয় তাহলে সমুদ্র তলের পৃষ্ঠটানটা কী হয়ে যায়, কমে যায়। অর্থাৎ তাই জন্য ঢেউগুলো কী হয়, যতটা বড় হওয়া উচিত তার থেকে কম হয়, অর্থাৎ ঢেউয়ের উচ্চতা অল্প হলেও কমে। এছাড়াও আরও কয়েকটা উদাহরণ আছে, তোমরা বই ঘাটলেও হয়তো দেখতে পাবে, সেগুলো পড়বে। কতগুলো ডেটা তোমাদের বলে দিই, মনে রাখবে। বিশুদ্ধ জলের পৃষ্ঠটান, বিশুদ্ধ জলের পৃষ্ঠটান 72 ডাইন পার সেমি। ঠিক আছে, এগুলো মনে রাখবা। বিশুদ্ধ জলের পৃষ্ঠটান হচ্ছে 72 ডাইন পার সেমি, বা সেটাকে যদি তুমি নিউটন মিটারে করে তাহলে ভ্যালুটা কত দাঁড়াবে, 0.072 নিউটন পার মিটার। এই জিনিসগুলো একটু জেনে রাখবা এবং এই পৃষ্ঠটান চ্যাপ্টারটি বই থেকে ভালোভাবে পড়বে। কারো কোথাও যদি অসুবিধা হলে আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে বলবে, আমি আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এর পরের দিন কয়েকটা কোশ্চেন দেবো এবং কয়েকটা MCQ দেবো এই সংক্রান্ত। ওকে, তা আজকে এখানেই শেষ হলো।